জয় হিন্দ। অনিন্দ একাডেমি থেকে সবাইকে স্বাগত। এবং অনিন্দ একাডেমি থেকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এটা মেইনলি জিওগ্রাফির উপরে হবে। এখানে আমরা যেমন আগেই বলেছিলাম জিওগ্রাফি রিলেটেড আমরা এখানে কিছু ভিডিওস আনবো। তো এই ভিডিওতে আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আজকে আমরা ইন্ডিয়ান সয়েল নিয়ে শিখবো। তো ইন্ডিয়ান সয়েল, এই ফটোটা দেখে বুঝতেই পারছো ইন্ডিয়ান সয়েল নিয়ে আজকে আমরা ডিসকাস করব। একটা ভিডিওর মধ্যে ইন্ডিয়ান সয়েল পুরোপুরিভাবে কভার করা পসিবল নয়, সেই জন্য আমাদের এই ভিডিওটা দুটো থেকে তিনটে পার্টে ডিভাইড হয়ে পরে ভিডিওটা আসবে। তো ইন্ডিয়ান সয়েল স্টার্ট করার আগে চ্যানেলটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকো এবং অন্যদের যুক্ত করো। তাতে আমারও মোটিভেশনটা বাড়বে তোমাদের পড়াবার জন্য এবং তোমাদের কিছু কিছু নতুন জিনিস আমি শেখাতে পারবো। তো ইন্ডিয়ান সয়েল, চলো আমরা স্টার্ট করছি। ইন্ডিয়ান সয়েল, তো ইন্ডিয়ান সয়েলকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? ইন্ডিয়ান সয়েলকে আমরা মেইনলি 8 ভাগে ভাগ করি। এটা মেজর ভাগ। এই ভাগটা আমরা কে করেছে? এই ভাগটা কে করেছে? এই ভাগটা মেইনলি আমাদের করেছে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, মানে কি ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ। তো আমাদের এই দ্য, আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচার এন্ড রিসার্চ, এখান থেকে আমাদের ভারতের যে মাটি আছে, ভারতের যে ইন্ডিয়ান সয়েল আছে, একে ডিভিশন করেছে 8 ভাগে। কত সালে এটা ডিভিশন হয়েছে? 1953 সালে। এই সালে যখন ইন্ডিয়ান অল ইন্ডিয়া সয়েল সার্ভে করা হয়, তখনই এই মাটিটাকে আমাদের 8 ভাগে ডিভাইড করা হয়। কত ভাগে? আমাদের মাটিটা ডিভাইশন হয় 8 ভাগে। এই 8 ভাগে আমাদের মাটিটা ডিভিশন হয়। এই ভাগগুলো কি কি? এই ভাগগুলো দেখো আমাদের এখানে, আমি একটা ফটো থেকে তোমাদের দেখাচ্ছি। এখানে যেমন আমাদের 8টা যে ভাগ আছে, অ্যালুভিয়াল সয়েল, ডেজার্ট সয়েল, ব্ল্যাক সয়েল, এই রেড সয়েল, এই ভাগগুলো আমাদের 8 ভাগে ভাগ করা হয়। অ্যালুভিয়াল সয়েল যেটাকে আমরা বলছি, সেটাকে আমরা পলি মাটি বলি, অ্যালুভিয়াল সয়েল। তো আজকের ডিসকাশন আমরা স্টার্ট করছি অ্যাজ এ পলি মাটি, অ্যাজ এ অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল কোথায় পাওয়া যায়? অ্যাজ এ পলি কোথায় কোথায় পাওয়া যায়? আগে ভাবো পলি মাটিটাই আমাদের কোথায় পাওয়া যায়। পলি মাটিটা বেসিক্যালি নদী উপত্যকা, সমুদ্র উপত্যকা, এই উপত্যকা অঞ্চলগুলোতে আমাদের পলি মাটি দেখতে পাওয়া যায়। তো আমাদের যে প্লেন ল্যান্ড আছে, পলি কোথায় জমে? প্লেন ল্যান্ডের উপরে। এখানে প্লেন ল্যান্ড যেখানে আছে সেখানেই পলি জমে। প্লেন যে ল্যান্ড গুলো রয়েছে, প্লেন ল্যান্ডের উপরেই কিন্তু পলি জমে। পলি কিভাবে জমে? যখন নদী, খরস্রোতা নদী যখন তোমার পাহাড় থেকে, খরস্রোতা নদী যখন পাহাড় থেকে বয়ে আসছে নিচের দিকে, ধরো আমাদের খরস্রোতা নদীগুলো কোন কোনগুলো? যেমন গঙ্গা নদী। গঙ্গা নদী এখান থেকে বয়ে বয়ে আসছে, এরকম ভাবে বয়ে আমাদের এখানে বঙ্গোপসাগরে, আর এখান থেকে
বে অফ বেঙ্গলে চলে যাচ্ছে। এই যে বয়ে আসছে বা আমাদের ধরো ব্রহ্মপুত্র নদী এরকম ভাবে বয়ে আসছে এখানে এই ব্রহ্মপুত্র নদী, গঙ্গা নদী বা সিন্ধু নদ বা নদী যা বলবে, এই যে নদীগুলো আছে এই নদীগুলো যে উপর পাহাড় থেকে যখন বয়ে আসছে তখন বালি, কাকর, পাথর যা আসছে তাদেরকে কেটে নিচে নামিয়ে নিয়ে আসছে। আর এখানে যখন এই অঞ্চলে যখন নদী প্রবাহিত হচ্ছে, মানে কি প্লেন ল্যান্ডের সমভূমির উপর দিয়ে নদী যখন প্রবাহিত হচ্ছে, সেই যে পাথর নুড়ি যে জিনিসগুলো নিয়ে আসছে, নদীর প্রবাহ সেখানে বেশি বা এখানে প্রবাহটা কমে যাচ্ছে, খরস্রোতাটা কমে যাচ্ছে, তখন নদী কি করছে, তার দুই তীরে এই জিনিসগুলোকে রেখে দিয়ে চলে যাচ্ছে, তখন এগুলোতে পলি জমে, এগুলোকে আমরা পলি জমে যাচ্ছে। এর ফলে একটা মাটি তৈরি হচ্ছে, এই মাটিটা কিন্তু অনেক উর্বর মাটি। তো এই পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল এই অঞ্চলগুলোতে পাওয়া যায়। অ্যালুভিয়াল সয়েল কোন অঞ্চলগুলোতে পাওয়া যায়, এই যে যেমন পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, তারপর তোমার ওয়েস্ট বেঙ্গল, এদিকে আসাম আছে, এই অঞ্চলগুলোতে যেখানে যেখানে মেন নদীগুলো প্রবাহিত হয়েছে এখানে তোমার আমাদের নদী প্রবাহিত অ্যালুভিয়াল সয়েল আছে। এই গঙ্গা নদী গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র যে সমভূমি অঞ্চল এখানে আছে। এছাড়া আমাদের দক্ষিণ ভারতে মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই নদীর যে প্রবাহ পথ আছে সেখানে আমাদের কিছু সমভূমি অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়। এই অ্যালুভিয়াল সয়েল ভারতে কত পার্সেন্ট আছে জানো? এই ভারতে এই পার্সেন্ট আছে 45.6%। 45.6% আমাদের অ্যালুভিয়াল সয়েল পুরো ভারতে আছে। এটা হচ্ছে আমাদের অ্যালুভিয়াল সয়েল। এই অ্যালুভিয়াল সয়েল এই অ্যালুভিয়াল সয়েলের মধ্যে বিভিন্ন পলিমাটি পাওয়া যায়, যেমন খাদর। খাদর খাদর হচ্ছে খাদর, বাঙ্গর, এই ধরনের অনেক পলিমাটি পাওয়া যায়। খাদর আছে, বাঙ্গর আছে, লোয়েস আছে, এই পলিমাটিগুলো আমাদের এই সমভূমি অঞ্চলে পাওয়া যাচ্ছে। তো খাদর মাটি, এই যে খাদর, বাঙ্গর, এগুলোকে আমরা কাকে বলি, কখন খাদর বলবো, কখন বাঙ্গর বলবো? যখন উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চলে, মানে এই উপরের দিকে যে গঙ্গা সমভূমি অঞ্চল রয়েছে, যে নবীন পলিমাটি মানে নতুন নতুন সৃষ্টি হয়েছে যে পলিমাটিটা, যেটা পুরনো পলিমাটি নয়, নতুন নতুন সৃষ্টি হয়েছে, কিছু বছরের মধ্যে সৃষ্টি হয়েছে, সেটাকে বলা হয় খাদর। আর বাঙ্গর পলিমাটি যেটা পুরনো পলিমাটি, যেটা অনেক দিন আগে জমেছে, তার উপরে আবার পলি পড়েছে, তার উপর আবার পড়েছে, ওই যে নিচের যে স্তরটা, এরকম ধরো স্তর বাই স্তর পলি পড়ে গেছে এরকম, যে এই যে পলি পড়ে গেছে, এই যে নিচের যে স্তরটা রয়েছে, এই নিচের স্তরটাকে বলা হয় খাদর। ভুল বললাম, এই নিচের স্তরটাকে বলা হয় ভাঙর, আর উপরেরটাকে বলা হয় খাদর। খাদর আমরা প্রথমেই বললাম, খাদর হচ্ছে নবীন পলিমাটি, আর বাঙ্গর হচ্ছে পুরাতন পলিমাটি। তাহলে আমাদের কোন পলিমাটিতে কি ধরনের ম্যাটেরিয়ালস পাওয়া যাবে বা খনিজ পদার্থ পাওয়া যাবে, তো আমরা সেটা বুঝতে পারবো কিভাবে, দেখো এই যে উপরে যে পলিমাটিটা রয়েছে, এই পলিমাটিতে পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের পরিমাণ কম থাকবে, কারণ এখানে তো জলে ধুয়ে চলে যাচ্ছে, এই পলিমাটিটা তো নতুন, জলে ধুয়ে চলে যাচ্ছে, সব সময় জল আসছে, হচ্ছে, চলে যাচ্ছে, বন্যা হচ্ছে বা নদীতে
নদীতে বন্যা চলে আসছে বা নদীতে জলের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন এখানে আবার ধুয়ে চলে যাচ্ছে। তো এটা নবীন পলিমাটি, তো এখানে পটাশিয়ামের পরিমাণ এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ কম থাকবে, বালির পরিমাণ বেশি থাকবে এই পলিমাটি। যেমন গঙ্গার সামনে দেখবে, গঙ্গা মাটি যখন আনতে যাও তখন দেখবে গঙ্গা মাটিতে বালির পরিমাণটা বেশি, মিহি বালি, বাট বালির পরিমাণটা বেশি। বা সমুদ্রে যদি বেড়াতে যাও পুরী বা দীঘাতে, দেখবে যেখানে স্রোতটা ভাঙছে সেখানে দেখবে বালি আছে, কিন্তু বালিটা খুব সূক্ষ্ম। এটাই হচ্ছে আমাদের খাদর পলিমাটির উদাহরণ দেখতে গেলে। আর বাঙ্গর পলিমাটি, বাঙ্গর পলিমাটি কি, কাদা টাইপের একটু, এখানে কাদার পরিমাণটা বেশি, এখানে বালি আর থাকে না, বালিটা জমাট বেয়ে মাটিতে পরিণত হয়ে যাচ্ছে। এই পলিমাটিটা খুবই বেশি উর্বর। এখানে কাকর বাঙ্গার পলিমাটিতে কিছু কিছু কাকরও পাওয়া যায়, ছোট ছোট দানা 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 ছোট ছোট পাথর এই বাঙ্গার পলিমাটিতেও পাওয়া যায়। এখানে পটাশিয়াম ফসফরাস এর পরিমাণটা বেশি আছে, কারণ এখানে তো ধুয়ে চলে যাচ্ছে না, এর উপরে তো অলরেডি লেয়ার আছে। সেই জন্য এই পলিমাটিতে এই জিনিসগুলো আমাদের পাওয়া যায়। এই পলিমাটিতে, এই যে মাটি শুনছি, এই মাটিতে অনেক ধরনের চাষ হয়। এই মাটিতে কি কি ফলন হয়, এই ফলনগুলো যদি মনে রাখো তাহলে অনেকটা সুবিধা হবে তোমাদের। এই যে নদী কোন কোন জায়গায় কি কি ফসল হয় সেটা মনে রাখতে। যেমন এই পলিমাটিতে কি কি ফসল হয়, ধান, অ্যালুভিয়াল পলিমাটিতে ধান ভালো হয়, গম, আখ, তামাক, তুলো, পাট, ভুট্টা, এই ধরনের ফসলগুলো, সবগুলোই শাকসবজি, এই ধরনের ফসলগুলো তোমার ভালো হয়। দেখবে গঙ্গার তীরে প্রচুর, কলকাতা সাইডে যদি যাও দেখবে গঙ্গার সাইডে অনেক জায়গায় দেখবে শাকসবজি লাগানো হয়, সবজি চাষ করা হয় গঙ্গার সাইডে। তুলো, তুলো দেখবে খুব বেশি। পাট, পাট আমাদের যে ভারতে বা বাংলাদেশে যে পাট শিল্প ছিল, পাট শিল্প গঙ্গার ধারে কেন তৈরি হয়েছিল, এখানে পাটের উৎপাদনটা বেশি ছিল, সেই জন্যই গঙ্গার ধারে, যাতে ট্রান্সপোর্টিং খরচাটা কম লাগে, সেই জন্য কারখানাগুলো গঙ্গার তীরেই তৈরি করেছিল। এখানে আমাদের পাট ফসলটা খুব ভালো হয় ভারত এবং বাংলাদেশে। এটা গেল আমাদের অ্যালুভিয়াল সয়েল। এই অ্যালুভিয়াল সয়েলের পর আমাদের আছে ব্ল্যাক সয়েল, মানে কৃষ্ণ মৃত্তিকা। ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েল মানে কৃষ্ণ মৃত্তিকা। এই ব্ল্যাক সয়েল কোথায় পাওয়া যায়, কৃষ্ণ মৃত্তিকা, কালো মাটি, মাটিটা কালচে, এটা কোথায় পাওয়া যায়, এই মাটিটা তোমার বেসিক্যালি পাওয়া যাবে দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চলে। কারণ আগ্নেয় পাথর হয় কালো রঙের, ব্ল্যাক। সেই ব্ল্যাক পাথর থেকে যে মাটি তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ব্ল্যাক সয়েল, মানে কি কৃষ্ণ মৃত্তিকা বা রেগুন মাটি, ব্ল্যাক সয়েল এই অঞ্চলটা। এই অঞ্চলটা হচ্ছে পুরোটাই ব্ল্যাক সয়েলে ভর্তি। ব্ল্যাক সয়েল, এখানে ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েল কোথায় কোথায় পাওয়া যায়, ব্ল্যাক সয়েল পাওয়া যায় দেখো মহারাষ্ট্র, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এই অঞ্চলে, গুজরাটে কিছু অংশ, গুজরাটে এই যে অংশটা রয়েছে, গুজরাটে এই অংশতে ব্ল্যাক সয়েল পাওয়া যায়, এই অংশটাই ব্ল্যাক সয়েল। তেলেঙ্গানা, তামিলনাড়ু, এই তামিলনাড়ুর একটু পাটে আছে, এই যে তামিলনাড়ুর এই পাটগুলোতে আছে, এই আন্ধ্রপ্রদেশের অল্প পাটে আছে, এইগুলো জাস্ট আমাদের ব্ল্যাক সয়েল এই অঞ্চলগুলোতে পাওয়া যায়। এই ব্ল্যাক সয়েলের মোট আয়তন কত,
মোট আয়তন হচ্ছে 5.46 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল। এই অঞ্চলটার পুরো কত এই অঞ্চলটা হচ্ছে 5.46 বর্গ কিলোমিটার, অর্থাৎ ভারতের প্রায় 16.6% অঞ্চলে আমাদের কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল বা রেগুন মৃত্তিকা আমাদের এই অঞ্চলটাতে পাওয়া যায় 16.6% পুরো ভারতবর্ষে। পুরো ভারতবর্ষে 16.6% আমাদের এই অঞ্চলে পাওয়া যায়, এই মৃত্তিকাতে আমাদের রয়েছে। এই মৃত্তিকাতে কালো কণার পরিমাণ বেশি থাকে, তাই এটা ব্ল্যাক সয়েল। কালো কণার পরিমাণ কেন বেশি থাকে? এখানে পাথরটাই হচ্ছে আগ্নেয় পাথর। এখানে ডেক্কানের পাথর আছে, তো এখানে আগ্নেয় পাথর বেশি পাওয়া যায়। ডেক্কান প্ল্যাটু আছে এখানে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এখানে ডেক্কানের প্ল্যাটু আছে। তো এখানে কালো মৃত্তিকাটাই পাওয়া যাবে, কেননা এখানে আগ্নেয় শিলা আছে। আগ্নেয় শিলা থেকে এই মাটি তৈরি, তার জন্য এই মাটির রং কালো। এই মাটিতে হিউমাসের পরিমাণ অনেক বেশি। এই মাটিতে লৌহ অক্সাইড রং কালো। তো লোহার পরিমাণ বেশি আছে, লৌহ অক্সাইড এখানে এই মাটিতে বেশি পাওয়া যাবে। ক্যালসিয়ামের পরিমাণও বেশি পাওয়া যাবে এই মাটিতে। এই কৃষ্ণ মাটির যদি অনেক সময় কিছু কোশ্চেন আছে যে কৃষ্ণ মৃত্তিকার ক্ষারের পরিমাণ কত, কোশ্চেন এরকম আসে, কৃষ্ণ মৃত্তিকায় ক্ষারের পরিমাণ কত। কৃষ্ণ মৃত্তিকায় ক্ষারের যে পরিমাণ রয়েছে 7.2 থেকে 8.5। এটা কি দিয়ে লেখা হয়? পিএইচ। পিএইচ এর পরিমাণ, ক্ষারের পরিমাণ, পিএইচ এর পরিমাণ 7.2 থেকে 8.5, এটা ক্ষারের পরিমাণ। এই মাটিতে এই লৌহ এবং অক্সাইড ছাড়াও এই মাটিতে রয়েছে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, চুন, এই ধরনের নানা রকম খনিজ। যেহেতু এটা আগ্নেয় শিলা দিয়ে তৈরি, আগ্নেয় শিলার পাথর থেকে এই মাটি তৈরি হয়েছে, সেই জন্য খনিজ পদার্থ ভরপুর আছে এই মাটি। এই মাটিতে সব থেকে বেশি কি চাষ করা হয়? তুলার চাষ। সব থেকে বেশি তুলার চাষ এই মাটিতে খুব ভালো হয়, তুলা এবং আখ। তুমি যদি মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশ এলাকায় যাও, দেখবে প্রচুর পরিমাণে আখের চাষ করা হয়। ইউপিতে করা হয়, কিন্তু সব অনেক বেশি চাষ করা হয় কিন্তু মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। এদের আখের সাইজটাও বেশ মোটা, বেশ শক্ত। এই ধরনের আখের চাষ কিন্তু এখানে অনেক বেশি করা হয়। এখানে এছাড়াও রয়েছে ধান, গম, মিলেট, জোয়ার, বাজরা, পেঁয়াজের চাষ। নাসিকের পেঁয়াজ আমাদের থেকে সব বিখ্যাত, বলা হয় নাসিকের পেঁয়াজ ঝাঁঝে বিখ্যাত। কেন বলা হয়? এই কারণে এখানের মাটিটাই ওই রকম যে এই ধরনের শক্ত ফসলের জন্য খুবই উপযোগী। তো আজকে আমরা এই দুটো সয়েল নিয়ে ডিসকাস করলাম, এরপরে সয়েলে এত বেশি আর ডিসকাস হবে না। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এখান থেকে অনেকগুলো কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে। চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরো ডিটেলে তোমাদের ক্লিয়ার ওভারভিউ দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আজকে শুধু আমরা অ্যালুভিয়াল সয়েল অ্যান্ড ব্ল্যাক সয়েল নিয়ে পড়লাম, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমাদের বাকি সয়েলগুলো নিয়ে ডিসকাস করব। এর সঙ্গে লাস্ট ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ এবং ভারতের সয়েল নিয়েও ডিসকাস করব। বিভিন্ন পরীক্ষাতে তোমাদের জন্য এটা সাহায্য করবে, অনেক উপযোগী হবে। ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখে যাবে। চলো, বাই এভরিওয়ান।